বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আলমগীর কবির, এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এবং আপনাদের আমি যদি কবি শামসুর রহমানের সেই বিখ্যাত কবিতাকে ধার করে একটু মডিফাই করে বলি, বা কেউ যদি বলেন এ কোন উটের পিঠে চলেছে স্বদেশ, আপনারা আপনাদের প্রতিক্রিয়া কীভাবে ব্যক্ত করবেন? মিস্টার আলমগীর কবির, প্রথমে আপনি। ধন্যবাদ আপনাকে। আমাদের এই দেশটা দুর্ভাগা। মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধের পরে যা চেয়েছি তা পাইনি, ব্যর্থতা। 68-69 গণ আন্দোলন করেছি, তার প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে ব্যর্থতা। আবার স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা জাতীয় জাগরণ হলো, সেই জাগরণেও নতুন কোনো কিছু আসলো না, ব্যর্থতা। আবার এত বড় একটা অভ্যুত্থান দেশে হয়ে গেল, গণ অভ্যুত্থান। একটা কৃষক তার মাঠে হাল বন্ধ করে শহরের খবর নেওয়ার জন্য ছুটে আসছে যে কে মারা গেল, কতজন মারা গেল। শ্রমিক তার রিক্সা রাস্তার ধারে ফেলে রেখে ছাত্রদের পাশে যে দাঁড়াচ্ছে, দোকানদার তার দোকান ফেলে এই আন্দোলনের পাশে দাঁড়ানোর প্রয়োজনে দোকান বন্ধ করে এসে আন্দোলনে জীবন দিচ্ছে। এইরকম একটা সংগ্রামের পরে যে ব্যর্থতা, যে অন্ধকার নেমে আসলো, যে হতাশা নেমে আসলো সারা দেশে, সারা জাতির সামনে হতাশা। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিবেক খুব নাড়া দেয়, আমি খুব কষ্ট পাই। আর কে দিবে, কে করবে, আমি এটা জানি না। তবে দেশটা যে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হয়েছে, মূল্যবোধ নষ্ট করে দেওয়া হয়েছে, রাজনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিটা মানুষের চরিত্র নষ্ট করে ফেলা হয়েছে। এখন একটা দল গঠনের সময়ও ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে কমিটি গঠন হচ্ছে, দল গঠন হচ্ছে টাকার বিনিময়ে। যেখানে যাব সেখানে টাকা, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, চাঁদাবাজি, এই ড্রেজার ব্যবহারকারীদের। আমার ওখানে আবার এখন একটা নতুন ব্যাধি আসছে, ড্রেজার ব্যবহার করলে চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে। আগে হাটের শোষণের বিরুদ্ধে বলতাম, হাটঘাট ইজারা এর শোষণের বিরুদ্ধে কথা বলতাম। এখন চেয়ে চেয়ে দেখি যে আবাদপুকুর হাট, আমার ওখানে আহসানগঞ্জের হাট, এই হাটগুলো ওভার করে নিয়ে চাঁদার মাধ্যমে এখানে কেমন করে ইজারাদারি শোষণ করছে, কিভাবে বিক্রি করতে টাকা, কিনতে টাকা, একই বস্তু, একই পণ্য, একবার বিক্রি করতে টাকা নেবে, একবার কিনতে টাকা নেবে একই হাটে। তো এটার বিরুদ্ধে আর কথা বলতে পারি না। আমরা বধির হয়ে গেছি। আপনি উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, আমি আর অদ্ভুত বলিনি, আমি কোনো বিশেষণ যোগ শামসুর রহমানের কবিতা দিয়ে আপনি শুরু করলেন। আমি বলেছি এ কোন উটের পিঠে চলেছে। সেই মহান কবিও নেই, সেই কবিতাগুলো আজকে স্বাধীনতার কবিতা, তার বিখ্যাত কবিতা, সেটাও নেই। সেটা আজকে আবৃত্তি করারও লোক নেই, যে আবৃত্তি করে মানুষকে জাগাবে, সচেতন করবে, সেটাও নেই। আর সব পাগল হয়ে গেছে মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য। এবং এমপি হওয়ার জন্য টিকিট, এলাকা, কোন এলাকায় বাড়ি, কত বড় টাউট, কত বড় মাস্তান, কত বড় সন্ত্রাসী লালন পালন করতে পারে, কত বড় হারামখোর সে, সেটার উপরে নির্ভর করবে তার পার্লামেন্টে যাওয়া। তো এই যদি হয় দেশের অবস্থা, এই যদি হয় সার্বিক চিত্র,
মানুষ মারা যায় তাকে নিয়েও তামাশা, সেটা নিয়েও তামাশা। এই যে প্লেন ক্র্যাশে হলো, এখানেও দেখছি এটা নিয়েও একটা ঘোর প্যাচ তামাশা চলছে। কি আশ্চর্য দেশ, কি মানুষের বিবেক, কি মানুষের বুদ্ধি, এগুলো সবই লোপ পেয়েছে। উপদেষ্টা পরিষদ একটা গঠন হয়েছে মহান একটা সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে। উপদেষ্টা পরিষদ তো আমি তো বলেছি যে এটা একটা বেনের দোকান। আমি তো আপনার তৃতীয় মাত্রায় একবার নয়, দুইবার নয়, কয়েকবার বলেছি যে এটা তো কোনো কার্যকর কিছু না। তবে হ্যাঁ, আমি কয়েকটা উপদেষ্টাকে শ্রদ্ধা করি, স্যালুট করি, তারা কিছু ভালো কাজ করেছেন। যারা করেছেন তারা বুঝে নেন আমার কথা, নাম বলে তাদেরকে বিব্রত করব না। তারা ভালো কাজ করেছেন, কয়েকজন ভালো, বাংলাদেশ ব্যাংকও ভালো কাজ করেছে, এরকম কয়েকটা গভর্নর সহ করেছে। আমি আসছি আপনার কাছে। কিন্তু সব মিলে আমি আমার যেটা মনে হচ্ছে, দেশটা শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না, দেশটা কি শেষ পর্যন্ত শৃঙ্খলিত হবে কিনা, দেশটার সব কিছু শেষ হয়ে যাবে কিনা। আপনি হাইকোর্টে যান, ওখানে ঘুষ, সমস্ত সিনিয়র লয়াররা দেখছে বিচারপতিরা অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তারা ঘুষ দিচ্ছে, বিচারপতিরা জানে দুর্নীতি চলছে সর্বোচ্চ আদালতে, সেখানে মানুষ নাজেহাল হচ্ছে, মানুষের ঘাড় ধরে চড়থাপ্পড় মেরে ঘুষ আদায় করা হচ্ছে হাইকোর্টে। এটা দেখার কেউ নেই, এটা বলার কেউ নেই, এটা সংশোধন হবে না। তো যে রাষ্ট্র মেরামত হবে না, যে রাষ্ট্র সংশোধন হবে না, যে রাষ্ট্র জোড়াতালি দিয়ে চলবে, যে সরকারে আসবে, ওই যে লঙ্কায় যাবে সে রাবণ হবে, এই রাবণের যে রাজত্ব, রাবণের রাজত্ব, দৈত্যের রাজত্ব, এই দৈত্য রাবণ দানব শক্তি দেশে উদয় হয়েছে। কি বিরোধী রাজনীতির দানব, কি সরকারি রাজনীতির দানব, দানবরা দেশ পরিচালনা করবে। এই দানবদের বিরুদ্ধে যদি কোনো একটা মানুষ রুখে দাঁড়াও বলে, আমরা তো শুধু হাসিনা হটানোর আন্দোলন করিনি, কিন্তু এখন দেখা যাচ্ছে শুধু হাসিনা হটানো গেছে, আর কোনো কিছুই হটানো যায়নি। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আজকে আপনি আলমগীর কবির ভাইকে নিয়ে আসছেন, উনি যেভাবে অনর্গল কথাবার্তা বলে গেছেন, উনি তো সেই ওনার জীবন যখন ছাত্র জীবন থেকে শুরু করেছিল তারও কিছু ইঙ্গিত দিয়েছেন, এবং আমার মনে হচ্ছে যে একসময় তিনি বামপন্থী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এখন জীবনের শেষ দিকে এসে আপনারা যদি এত হতাশার কথা ব্যক্ত করেন, তাহলে জাতি কী দিক নির্দেশনা পাবে আপনাদের কাছ থেকে? আপনি তো একটা শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। হতাশা ব্যক্ত করিনি, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। তো আমি আশা করব যে আপনাদের মতো যারা পরখোয়া রাজনীতিবিদ আছেন এবং তৃণমূল থেকে উঠে আসতেন, আপনাদের তো শক্ত হাতে এগুলো মোকাবেলা করতে হবে। 15-17 বছর যে অত্যাচার নিপীড়নে আপনারা জর্জরিত ছিলেন, একটু আগে আমি আলাপ করছিলাম যে তার আগেও নাকি তারা নির্যাতিত হয়েছে, মানে অকল্পনীয়। সেই মানুষগুলো এখন পরিণত বয়সে বা শেষ বয়সে এসে যদি বাংলাদেশের এরকম ভয়াবহ চিত্রটা পরিবর্তনের জন্য যদি আপনি কার্যক্রম না করেন, বা রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব আপনাদের হাতে, সেটা তো আপনাদেরকে করতে হবে। আমরা তো আপনাদের সহযোগী হিসাবে কাজ করছি। হ্যাঁ, অনেক কঠিন। তা আমার কাছে মনে হয়েছে যে আপনি যে দল এবং রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনাদের অনেক কমিটমেন্ট আছে। আপনারা 31 দফা দিয়েছেন না জাতির সামনে, এবং এই সরকার আসার আগেই তো দিয়েছেন সেটা। এরা যে সংস্কারের কথা বলছে তার আগেই তো আপনারা 27 দফা দিয়েছেন, তারপর আমরা সহ 31 দফা দিয়েছি। সেটাই তো জাতিকে আলো দেখাচ্ছে, এবং সেইটুকুনও যদি আমরা করতে পারি আপনাদের মাধ্যমে, বা যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাহলে তো মনে হয় যে আমাদের অতীত সব কিছু বৃথা হয়ে যায় নাই।
আপনি 52 ভাষা আন্দোলন বলেন, এটা কি বৃথা হয়েছে? 54 যে আমাদের যে বিজয়, নির্বাচন, যুক্ত ফ্রন্টের বিজয়, হয়তো কন্টিনিউ করে নাই, কিন্তু সেটা তো একটা বিজয় সূচিত হয়েছিল। এবং পরে দেখেন আইয়ুব খানের সময় যে আন্দোলনগুলো হলো, 62, 69-এর গণ অভ্যুত্থানে তো আমরাও ছিলাম, আপনিও ছিলেন, এটা তো ব্যর্থ হয় নাই। না হলে মহান মুক্তিযুদ্ধ হলো কেমনে 71-এ? আপনিও মুক্তিযুদ্ধে গেছেন, আমিও গেছি, সেই প্রেরণা থেকেই তো গেছি। তারপরে আসেন 90-এর গণ অভ্যুত্থান, তখন তো মোটামুটি ছাত্ররা ছিল, আমরাও আশেপাশে ছিলাম। তো কোনোটাই কিন্তু আমরা বলতে পারি না যে ব্যর্থ হয়েছে। এবং সেই সব আন্দোলনের মধ্য দিয়ে তো আমরা অনেক জাতীয় নেতা পেয়েছি। এখনও যারা এনসিপি করে তাদের বলেছি যাবে, তোমাদের সময় আছে, ভবিষ্যতে তোমরা অনেক বড় নেতা হবে। সেখানে সমালোচনা হচ্ছে তোমরা এখনই কেন ক্ষমতার অংশীদারিত্ব চাচ্ছ। আমরা যারা আন্দোলন করেছে বা 52-তে যারা করেছে তারা তো ক্ষমতার অংশীদারিত্ব চায় নাই, পরে তারা জাতীয় নেতা হয়েছে। 62-র শিক্ষা আন্দোলনে যারা ছিল, 69-এর মহান গণ অভ্যুত্থানে, এমনকি 90-তেও যারা সফল হয়েছে, ওটা তো ছাত্রদের মূল আন্দোলনটা ছিল। এইবারে যে একটা অসাধারণ সাফল্য এনে দিয়েছে আমাদের তরুণ সমাজ, এবং শুধু ছাত্র না, এখানে শ্রম দেখেছেন, প্রথম আলো রিপোর্টে আসছে শ্রমিক কত % নিহত হয়েছে, তারা বেশি। তরুণ আছে, কর্মচারী আছে, ছোট ব্যবসায়ী আছে, রাস্তার হকার আছে। এটা তো একটা সম্মিলিত জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এটা হয়েছে। তো আমরা আশা করব এখন যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আপনি তাদেরও কিছুটা আংশিক সমালোচনা করেছেন। আমি তো আরেকটু আগ বাড়িয়ে বলবো যে ভাই, তোমরা ভাত দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার গোসাই হয়েছে। এই দেশে যে গণতন্ত্র চর্চা হয় নাই গত 15-17 বছর, তোমার তো ফার্স্ট প্রায়োরিটি ছিল সেটা না করে তুমি এমন সব সংস্কারের নামে জাতির সামনে উপস্থাপন করছো, এটা কোথায় শুরু হবে কোথায় শেষ হবে সেটা তো দিশাহারা হয়ে যাচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে আমার কাছে মনে হয়েছে। এই যে জাতীয় ঐক্যমত্যের নামে যে মিটিংগুলো হচ্ছে, আপনি দেখেন এখানে কয়েকটি দল তো বলছে যে আপনারা আপনাদের মতামত আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন? আমাদেরকে ডাকছেন, আমরা আমাদের মতামত দিচ্ছি, তাই না? আমরা কোনোটা একমত হব, কোনোটা একমত নাও হতে পারি, বা আংশিক একমত হতে পারি। তো সেখান থেকে দেখেন প্রত্যেক দিন আমাদের রাষ্ট্রে যেসব ঘটনাগুলো ঘটছে, এইসব ঘটনা কোনো সুরাহা করতে পারছে না। কেন হবে এগুলো? গোপালগঞ্জের ঘটনা আমরা জানতাম যে এরকম কিছু হবে, মার্চ টু গোপালগঞ্জ করার কোনো দরকার ছিল? আপনারা এটা করতে দিলেন কেন? আপনারা বলছেন সারা দেশে পদযাত্রা হবে, খুব ভালো, সরকার সহযোগিতা করছে, করেন, 70 থেকে 1000, 1000 থেকে লাখ করেন না, অসুবিধা তো নাই। হঠাৎ করে এসে বললেন মার্চ টু গোপালগঞ্জ, তো ওখানে একটা অঘটন ঘটে গেল। এটা ঘটতে দিল কেন? এরকম আরও অনেকগুলো ঘটনা কিন্তু ঘটবে। তারপরে মব জাস্টিসের নামে ইনজাস্টিস হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। তো এইসব ঘটনা ঘটার অর্থই হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক অবস্থায় নিয়ে যাওয়া। কয়েকটি দল তো বলেই বেড়াচ্ছে যে দেশে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। তাহলে এইসব ঘটনা ঘটার মধ্য দিয়ে তারা যে কথাটা বলতে চায় যে বাংলাদেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পরিবেশটা যত দ্রুত খারাপের দিকে যাবে, ততই তাদের বক্তব্যটা সঠিক হবে যে বাংলাদেশে নির্বাচন হবে না। আবার তারাই বলে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। তো এখন নানানভাবে যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে মতানৈক্য দেখা যাচ্ছে, আমরা 5ই আগস্টের পূর্বে বা পরে যে একটা জাতীয় ঐক্য আমরা প্রতিষ্ঠা করেছিলাম দলমত নির্বিশেষে, সেখানে তো অনেকাংশে আমাদের মধ্যেই ফাটল ঘটাচ্ছে। তো এইখানে বর্তমান সরকারের দায় অনেক বেশি। তারা কেন এটা সুযোগটা দিচ্ছে? তাদের মূল লক্ষ্যটা কি সেটা তো আমরা বুঝতে পারছি না। লন্ডন বৈঠকের পর জনাব তারেক রহমানের সাথে
প্রফেসর ইউনূসের বৈঠকের পরে পুরা বাংলাদেশে একটা শান্তি পরিবেশ সৃষ্টি হয়েছিল, স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু আবার যখন দেখা গেল যে নির্বাচনকে গিয়ে নানান দল নানান বক্তব্য উপস্থাপন করছে এবং নির্বাচন যাতে খুব দ্রুততম সময়ে না হয়, সরকারের মধ্যেও কিছু মহল সেই একই সাথে তারাও তাল মিলিয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে এই সরকারের উচিত হবে ফেব্রুয়ারি মাসে যে কথাটা আসছে সেখানে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা দিয়ে কিন্তু দেওয়া। অনেক 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 রকমের শর্ত দেয়া, সেই ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচন, অনেক শর্ত সাপেক্ষে। হ্যাঁ, তো না সেই- উনি সত্য সাপেক্ষে বলেছেন, সেই কিন্তু আমরা বলবো শর্তগুলো কোনো সত্য দিয়ে কোনো কিছুতে কাজ হবে না। ওকে, যত উনি সত্য আরোপ করবে ততই ওনার সরকারের জন্য বিপদ ডেকে আনবে। কেউ কেউ বলেছে যে আপনি তাড়াতাড়ি বিদায় হয়ে যান, কয়েকটি দল আবার ডেকেছিল, সেখানে তো এইসব কথা উঠছে। সুতরাং আপনার বিদায়ের কথা তো এতদিন কেউ বলে নাই, আজকে কেন বলতে বাধ্য হচ্ছে? এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দ্রুত অবনতির দিকে যাচ্ছে, এটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে। আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা এর মধ্যে ঢুকে যাচ্ছে সচিবালয়ে, কেন এত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কেন? জি, আর যে সমস্ত দাবি দাবা উঠছে সেগুলো কেন আপনারা প্রথম দিনেই এটা ফয়সালা করেন না? 3 উপদেষ্টা মাইলস্টোন স্কুলে গিয়ে তো আটকা পড়ছিল, তো সেখানে তো বললো যে আপনাদের 6 দফা আমরা মেনে নিলাম। 9 ঘন্টা আটকে ছিলেন, 9 ঘন্টা, হ্যাঁ 9 ঘন্টা হ্যাঁ, আটকে- অবরুদ্ধ অবস্থায় রেখে দিয়েছিল। এগুলো তো কোনো ভালো লক্ষণ না। তাহলে আপনি যখন দাবি মানবেন তো আগেই মানেন, তাদের দেখে কথা বলেন। তো আমি চাইব যে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। স্বরাষ্ট্রমন্ত্রী আমার উপদেষ্টা যিনি আছেন, আমার মনে হয় তিনিও খুব পারদর্শিতার সাথে দেখাতে পারছে না জাতিকে, এবং আমার আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই। তাদের মধ্যেও দেখা যাচ্ছে একটা অস্থির পরিবেশ ধন্যবাদ, তৈরি হয়ে আছে। ধন্যবাদ। মিস আলমগীর কবির। আমি যেটা মনে করি যে গতানুগতিক রাজনীতি, পার্টি পলিটিক্স, প্রশাসন এবং সরকার হটানোর মধ্য দিয়েই শুধু দেশে পরিবর্তন আসবে না। একটা সরকার যাবে আর একটা সরকার আসবে। সরকার হটালেই একটা র্যাডিক্যাল চেঞ্জ প্রশাসন থেকে শুরু করে সর্বত্র এটা আসবে না। এটা আনতে হলে দেশে একটা আদর্শগত রাজনীতির যে সংগ্রাম, সেই সংগ্রামটা আনতে হবে। এখন আমি 60-এর দশক দেখছি, আমি 70-এর দশক দেখছি, 80-র দশক দেখছি, 90-এর দশক দেখছি। এই দশকের পর দশক যে রাজনীতি প্রবাহগুলো দেখেছি, যে ধারাবাহিকতা দেখেছি, এর মধ্যে আদর্শ গড়ার আকাঙ্ক্ষা ছিল এই রাজনীতিতে। কিন্তু এখন এই দশকের রাজনীতিতে এসে দেখছি, এই গত 2 দশক, যে রাজনীতি গড়ার আকাঙ্ক্ষা নেই। এখানে ক্ষমতা, লুটপাট, চুরিচামারি এবং যত বিপদগামী লোকজন, রাজনীতিতে যত নিকৃষ্ট লোকজন, এরাই আসছে। এরাই উকিল, এরাই মুক্তার, এরাই ডাক্তার, এরাই ইঞ্জিনিয়ার এসে রাজনীতিতে যোগ দিচ্ছে, এবং এরা দেশকে রসাতলে দেওয়ার যা যা করা দরকার তা করছে। মব জাস্টিসের কথা বললেন, মব জাস্টিস হবে না কেন? এটা কি গণপিটুনি? এটা কি গণপিটুনি কেন দেয়? আমি থানায় যেয়ে বিচার পাবো না, আমি কোর্টে বিচার পাবো না, আমি কোথাও কিছু পাবো না, তো আমাকে সংগঠন করে গণধোলাই দিতে হবে ক্রিমিনালকে। তো গণধোলাই ক্রিমিনালরা পেত, এখন ক্রিমিনালদের বাদ দিয়ে এখন ভালো লোককে চাঁদার প্রয়োজনে গণধোলাই দিচ্ছে। তখন আমরা উহু করতেছি ভদ্রলোকরা। তো এই যে ভদ্রলোকরা যে বসে ঘুষ দুর্নীতির সিংহাসনে বসে আছে, ডিসি কি করছে বাংলাদেশের?
এসপি কি করছে আমরা খবর রাখি? ওসিগুলো, সারা বাংলাদেশের ওসিগুলো কি করে আমরা কি খবর রাখি? একটা এলাকায় মার্ডার হলে ওসি খুশি হয়, একটা মার্ডার হয়েছে তার পকেটে অনেক পয়সা আসবে, অর্থাৎ মার্ডার আগেই ঠেকানোর জন্য ওসির যে দায়িত্ব সে ওসি এটা পালন করে না। এটাই বাংলাদেশ। সেই বাংলাদেশে ভালো ভালো কথা তৃতীয় মাত্রায় বসে আমরা বলতে পারবো, আমাদের জ্ঞানের প্রতিযোগিতা আমরা করতে পারবো তৃতীয় মাত্রায়। কিন্তু ভিতরে যে আগুন, ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা এই জাতিটা ভোগ করছে, এখান থেকে উদ্ধার পাবে কেমন করে? উদ্ধার কে করবে? উদ্ধার করবার দায়িত্ব কার? উদ্ধার কেউ করছে না, রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক নেতাদের নয়। আমি প্রথম প্রতিবাদ আজকে তৃতীয় মাত্রায় দাঁড়ায় বলছি যে আগস্ট বিপ্লবের পরে সেপ্টেম্বরের 3 তারিখে যখন ব্যাপক চাঁদাবাজি দেশে শুরু হলো, তখন আমি আমার কনস্টিটুয়েন্সিতে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম, জনসভা করলাম, মসজিদে জ্বালাময়ী বক্তৃতা করলাম মসজিদে দাঁড়ায়, এবং আমি জনমত তৈরির জন্য, জনগণকে রাস্তায় নামানোর জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে আমি চেষ্টা করলাম। এবং একটা থানায় আমি সফল হলাম, আর আরেকটা থানায় যে যারা আসামগঞ্জের হাট দখল করে, যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, ক্রিমিনাল, চিহ্নিত ক্রিমিনাল, পুলিশ জানে, প্রশাসন জানে, রাজনীতিকরা জানে, নেতারা জানে, খেতারা জানে, সবাই জানে চিহ্নিত ক্রিমিনালরা একত্র হয়ে আমার উপর হামলা করলো। আমাকে মারেনি, আমি মার খাইনি, জীবনে আমি রাজনীতিতে গায়ে হাত তোলার শিকার হয়নি কোনোদিন, পুলিশের হাতে হয়নি, কোথাও হয়নি, এটা আমার সৌভাগ্য। কিন্তু শতাধিক আহত হলো, মোটরসাইকেল ভেঙে গেল প্রায় শতাধিক, এবং 6 জন আহত হলো। 4টা হসপিটাল, রাজশাহী হসপিটাল, রানীনগর হসপিটাল, আত্রাই হসপিটাল, নওগাঁ হসপিটালে লোকারণ্য এবং আহাজারি কন্দনি, আকাশ বাতাস মথিত হয়ে উঠলো সে এলাকা। কিন্তু এখানে কোনো স্টেপ নিল না, আমাকে কেউ একটা টেলিফোন করলো না, আমাকে কেউ টেলিফোন করেনি, কোনো ব্যবস্থা নেয়নি। এবং যদি সেদিন কমিটি ভেঙে দিত, এইসব শয়তানদেরকে যদি নিরুৎসাহিত করত, বাংলাদেশে যদি, আমি বলবো বিরোধী রাজনীতি আমরা করি, যদি 5টা ডিস্ট্রিক্ট কমিটি ভেঙে দিয়ে, যদি এই যে এতগুলো থানা, যদি 4-5টা থানা কমিটি ভেঙে দিয়ে যদি ক্রিমিনালদের শাস্তি করার ব্যবস্থা করা যেত, তাহলে একটা বার্তা দেওয়া যেত। সে বার্তা দেওয়া যায়নি, সে বার্তা পৌঁছেনি। তো একটা শয়তান যে আরেকটা শয়তান আসলেই কি দেশের ভাগ্যের পরিবর্তন হবে? আমি এটা মনে করি না, আমি আগেও মনে করিনি। আর অনেকে এটাকে বিপ্লব বলছে, না এটা বিপ্লব না। হ্যাঁ, বিপ্লবের ক্যারেক্টার আছে এই আগস্ট অভ্যুত্থানে। আমি আগেও বলেছি, এখনও বলছি যে এই গণ অভ্যুত্থানের আমরা পরখ করেছি, লক্ষ্য করেছি, কিন্তু এর যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বটা পলিটিক্যালি উদ্ভাসিত হয়নি। এটা পলিটিক্যাল ফোর্স হিসেবে, একটা ডিটারমিনিং ফোর্স হিসেবে জাতির সামনে আসেনি, যার জন্য জাতি এখন উথাল পাতাল হচ্ছে। স্বপ্ন দেখলেই হবে না, শুধু ক্ষমতায় গেলে হবে না। ক্ষমতায় যে কি হবে? ক্ষমতায় যে কি ইউনূস সাহেব কি করতে পারবে? ইউনূস সাহেব তো ক্ষমতায় গেছে, ইউনূসের সরকার তো গঠন হয়েছে। তো ইউনূস সরকার কি দিতে পারলো জাতিকে? কি করতে পারলো? কিছু করেছে, ফেলে যাওয়া দুর্বৃত্তদের কিছু আঘাত করেছে, কিন্তু কি আঘাত করেছে? যেটা যৎসামান্য করেছে, এটা উল্লেখ করার মতো নয়, এটা লক্ষ্য করার মতো নয়। প্রশাসন যন্ত্র অচল। যারা আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি, এই রাষ্ট্রযন্ত্র, এই প্রশাসন, এই ডিসি, এই এসপি, এই থানা, এই পুলিশ আর এই সিভিল প্রশাসন, এটা দিয়ে কি হবে? এক আর্মিটা ছিল শেষ ভরসা, সেটাকেও আজকে ধ্বংস করার ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে নামায় দেওয়া হয়েছে, তারা মাটির পুতুলের মতো দাঁড়িয়ে থাকতেছে। তারা একটা বিচারিক ক্ষমতা নিয়ে নামার পরেও তারা কিছু করতে পারছে না। তারা কিছু যখন করতে পারছে না, চাঁদাবাজকে ধরতে পারছে না, কাউকে কিছু করতে পারছে না,
কারো গায়ে হাত দিতে পারছে না, তাহলে মাঠে আছে কেন আর্মি? তাহলে আর্মি কি নষ্ট হচ্ছে না? সিভিল প্রশাসনের এই ক্রিমিনাল সিভিল প্রশাসন, এই সিভিল প্রশাসনের টাচে আর্মি কি আরেক দিকে যাচ্ছে না? এবং আমাদের একটা জাতির যে একটা শেষ ভরসা ছিল সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকেও আস্তে আস্তে শেষ করে দেওয়া হচ্ছে। এটা হতে পারে না। তো উপায় কি? উপায় কি? উপায় মনে হচ্ছে আর একটা বিপ্লব করতে হবে। এখন সে তো নেতা নাই, নেতা লাগবে তো, বিপ্লবের তো নেতৃত্ব দরকার। ওই মাও সেতুং তো বলেছে, একটি মহান বিপ্লবী আন্দোলনের পথ নির্দেশকারী রাজনৈতিক দলের কাছে যদি বিপ্লবী তত্ত্ব না থাকে, ইতিহাসের জ্ঞান না থাকে, বাস্তব আন্দোলনের গভীর উপলব্ধি না থাকে, তাহলে তার পক্ষে বিজয় লাভ করা অসম্ভব। এই আন্দোলনের মধ্যে কি এই জিনিসগুলো ছিল? লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে, মাও সেতুংয়ের নেতৃত্বে চীন বিপ্লব হয়েছে এবং চীনের প্যাটার্ন বদলাই দিছে। লেনিন অক্টোবর রিভলিউশনের মধ্য দিয়ে রাশিয়ার প্যাটার্ন বদলাই দিয়েছে। আমরা কি পেরেছি? আমরা কি করেছি? স্বাধীনতার পরে যারা স্বাধীনতার যুদ্ধ করেছে তারা চোরের খাতায় নাম তুলেছে। এবারে যারা এই মহান একটা অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, অর্গানাইজ করেছে, তারা কি বলছে, কিভাবে ধমকায়, কিভাবে মানুষকে ধমকিয়ে কথা বলে, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আমি দেখে হতবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। রাজনীতি কোথায় করব? বিএনপি যদি রিঅর্গানাইজ হতো এবং এই কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের কমিটিগুলোর দিকে যদি নজর দিত, অর্গানাইজিং কমিটি বা যে কোনো পথেই একটা জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই যুগের শ্রেষ্ঠ সন্তান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যে দলটা গড়ে উঠেছে, সেই দল এই দেশকে স্বপ্ন দেখাইছে, এই জাতিকে স্বপ্ন দেখিয়েছিল, গণতন্ত্রের স্বপ্ন, মানবাধিকারের স্বপ্ন, ন্যায় প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিল। সেই দলটা ব্যর্থ হবে, বৃথা যাবে, এটা হতে পারে না, আমি এটা মনে করি না। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছ থেকে একটু বুঝতে চাই, আপনি যদিও বলছেন যে তেলমারা রাজনীতি শেষ হয়ে গেছে, শর্ত টর্ত দিয়ে হবে না, নির্বাচনটা দিয়ে দিতে হবে, বাট অনেক এফোর্টস জাতীয় ঐকমত্য কমিশনের দিক থেকে এবং রাজনৈতিক দলগুলোর দিক থেকে আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি একটা ঐকমত্য প্রতিষ্ঠা। আপনি কতটা আশাবাদী ঐকমত্য প্রতিষ্ঠা? না, শেষ পর্যন্ত ঐক্যমত্য হবেই, কিছু কিছু বিষয়ে তো ঐক্যমত হয়ে আছে। তারপরে জুলাই সনদ একটা জুলাই ঘোষণা তারা বলছেন, হ্যাঁ, সেই ব্যাপারেও কিছুটা ঐক্যমত হয়ে আছে। এখন এগুলো কেন ধীর লয়ে চলছে এটা বুঝি না, এটা কোথায় নিয়ে যেতে চায়, এইটাই তো আমাদের শঙ্কার বিষয়। আমরা বলেছিলাম যে আপনারা এগুলো দ্রুততম সময়ে শেষ করেন, এত লম্বা আলোচনা করার তো কোনো দরকার নেই। প্রথম দিকে আমি খুব উৎসাহী ছিলাম যে অনেকদিন পার্লামেন্ট চর্চা হয় নাই বাংলাদেশে, এখন একটা মিনি পার্লামেন্টের মতো হয়েছে, সমস্ত দল সেখানে অংশগ্রহণ করছে, বিতর্ক হচ্ছে, খুব ভালো। কিন্তু যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যেন এটা গিরোটা লাগছে না, ফসকে যাচ্ছে বারবার। এবং উনি অনেক সময় হতাশ হয়ে বলেছেনও, অধ্যাপক রিয়াজ। তো আমি মনে করি এত বেশি হতাশ না হয়ে যতটুকুন হয়েছে সেগুলোকেই আমরা ঐক্যমতের এতে নিয়ে আসি এবং দ্রুততম সময়ে এই ডায়লগটা শেষ হওয়া দরকার। কোনোভাবে এটা জুলাইয়ের পরে যাওয়া সমুচিত হবে না। আর প্রফেসর ইউনূস সাহেব উনি একবার তো বলল ডিসেম্বরে নির্বাচন হতে পারে, তারপরে বিভিন্ন কন্ডিশন দিয়ে বলল স্বল্প সংস্কার হলে এই অবস্থা, বেশি সংস্কার হলে ওই অবস্থা। এইসব কথাবার্তার তো কোনো, আমি তো মনে করি মিনিংলেস। ওনাকে তো সুনির্দিষ্টভাবে বলতে হবে, আপনি ডিসেম্বরে পারেন নাই, ফেব্রুয়ারিতে করেন, এবং জাতি তো তৈরি, নির্বাচন কমিশনও তৈরি। তো এটার মধ্যে আবার নানান রকমের দীর্ঘসূত্রতার যে আভাসটা আমরা পাচ্ছি, এটা তো জাতির জন্য মঙ্গলজনক না। আর আমার ভাই যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন, তো তারাও তো চেষ্টা করে যাচ্ছে যে সমস্ত
দুষ্কর্মের সাথে তাদের নেতাকর্মীরা জড়িত হয়েছে। প্রায় 5,000 লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অনেক কমিটিগুলো ভাঙা হয়েছে। তারা তো চেষ্টা করে যাচ্ছে, হয়তো আরও চেষ্টা করার জন্য উনি হয়তো ওনার দিক থেকে ওনার আকাঙ্ক্ষা আছে। হয়তো আমরাও মনে করি যে হ্যাঁ, আরও বেশি একটু দৃশ্যমান হওয়া দরকার প্রতিটা বিষয়ে। তো সেই ব্যাপারে তাদের যে নেতৃত্ব আছে সেটা তারা, আমার কাছে মনে হয়েছে তারা পজিটিভলি এগুলো দেখছে। আর সংস্কারের ব্যাপারেও বিএনপি অনেক পজিটিভ। সংস্কার কমিশনে তারা তো ধৈর্য ধরে সেখানে থাকছেন, কথাবার্তা বলছেন, এবং একটা কিছু ফলাফল ওখান থেকে বের হয়ে আসুক সেই ব্যাপারেও তারাও আশাবাদী, আমরাও আশাবাদী। এখন যে বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচন করতে গেলে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমতের প্রয়োজন। এইখানে কিছু কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনটাকে আরও যত দীর্ঘ সূত্রতার মধ্যে ফেলে দিতে পারে সেই ধরনের একটা অপতৎপরতা চালাচ্ছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি বলে যে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন এবং জুলাই ঘোষণা বাস্তবায়ন। না, ঘোষণা হবে, আমি আশাবাদী যে না, জুলাই ঘোষণা বাস্তবায়ন। বাস্তবায়ন তো এটা মুখের কথা না, এটা বললেই তো হবে না। সেটা কোথায় গিয়ে আগামী সরকার যারা আসবে তারা বাস্তবায়ন করবে। এই সরকারের তো সেই সময়ও নাই। এবং পিআর পদ্ধতি না মানলে নির্বাচন নয়, সেটা তো আরেকটা কি বলবো। এখন পিআর পদ্ধতি না পিছনের রাস্তা কি, এটা না, এটা নিয়েও তো নানা রকম কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, রাজনৈতিক দলের সেরকম কর্মসূচি থাকবে। আগামী নির্বাচনে যারা পিআর চায় তারা বলুক যে আমাদের এই কর্মসূচি আছে, ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে আমরা এই পদ্ধতিতে যাব। তো এই মুহূর্তে পিআর পদ্ধতি নির্বাচন হবার কোনো বাস্তবতা নাই। সেগুলো যার যার রাজনৈতিক দলের এজেন্ডার মধ্যে থাকুক। তো সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ সংস্কারটা কেন থেমে গেল, বিচার বিভাগের সংস্কারটা কেন বন্ধ হয়ে আছে। সব জায়গায় তো জটিলতা, প্রশাসন সংস্কার, এগুলো নিয়ে তো আমাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না। নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন পদ্ধতির সংস্কার, এগুলো তো হয়ে যেতে পারে। এগুলোকে কেন ফেলে রেখেছেন? বারবার একই কথা বলছি, অথচ তারা সংবিধান নিয়ে মাসের পর মাস আলোচনা করছে। যেন মনে হচ্ছে তাদেরই দায়িত্ব পড়ছে বাংলাদেশে একটা নতুন সংবিধান, 72-এর সংবিধান বাদ দিয়ে একটা নতুন সংবিধান তারা করবে, যেটা এনসিপির ছেলেরা বলে বা অন্যান্যরাও বলে। এটা কি এত সহজ? একটা নতুন সংবিধান করে দেবে? কিসের ভিত্তিতে করবে? বলে গণপরিষদ নির্বাচন অথবা গণভোট, অনেক কথা তো আসছে। এগুলো কতগুলো অবাস্তব কথা। নিজেদের মধ্যে এটা অনৈক্য তৈরি হবে এবং দেশে যে একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন এবং বর্তমান সরকার ক্ষমতা হস্তান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করে আমার ভাই যেমন বলছে যে এইভাবে চলতে গেলে এখানে আরেকটি গণ অভ্যুত্থান হয়তো সম্ভাবনা সৃষ্টি হয়ে যাবে। আমি অতটুকু ভাবছি না, তবে যে দলগুলো একটা ঐক্যমত্যা করতেছে তারা কিন্তু এই ধরনের জটিলতা সৃষ্টি করবে। তখন হয়তো জনগণকে আবার তারা বলতে তারা রাস্তায় নামবে, আর আমরা যারা দ্রুততম সময়ে নির্বাচন জনপ্রতিনিধির হাতে ইউনূস সরকার ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়ার মধ্যে আছি, তারাও আবার দেখবেন যে আমরাও আবার রাজপথে নামার একটা সুযোগ সৃষ্টি হয়ে যাবে। সুতরাং আমরা তো মুখোমুখি আর হতে চাই না। কতবার আমরা মুখোমুখি হব, আর এখন মুখোমুখি হব জুলাই বিপ্লব এবং আপনারা যারা 17 বছর আন্দোলন করেছেন তাদের সাথে আরেকটা শক্তির মুখোমুখি হবে। এটা তো আমাদের আমি আলমগীর কবির, এখন যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে একদিকে সরকার এবং সরকারের আশেপাশে জামাত এবং এনসিপি, আর এর মুখোমুখি দাঁড়িয়ে গেছে বিএনপি। দেশের আবার সরকার অন্যদিকে বলছে যে সরকার দৃশ্যমান জাতীয় ঐক্য দেখতে চায়। সেগুলোকে পিন পয়েন্ট করে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য যে উদ্যোগ আয়োজন, এটা সরকার নেয়নি। সরকার এটা হচ্ছে একটা কালাদাম সিঙ্গারা খাওয়া বৈঠকি সরকার।
বৈঠক টৈঠক করছে, কিছু ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলছে, সেগুলোর বাস্তবায়নের বিষয় নাই। কিন্তু আমাদের দেশে গণতন্ত্রহীনতা, ঘুষ, দুর্নীতি, তারপরে সন্ত্রাস, চাঁদাবাজি, প্রশাসনিক বিশৃঙ্খলা, এগুলো আমাদের জাতীয় সমস্যার একটা অংশ। এই সমস্যাগুলো কিভাবে সমাধান হবে, মানুষ কিভাবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা দেখবে যে আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। তাছাড়া জাতীয় যে সব সমস্যাগুলো রয়েছে আমাদের এখানে, ফারাক্কা প্রশ্ন, তিস্তা প্রশ্ন, মিয়ানমার বিষয়, সীমান্ত হত্যা, এইসবগুলোকে অ্যাড্রেস করা, এসবের সমাধানের জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া হোক বা যেগুলো জাতীয়ভাবে বিষয়গুলো সমঝোতায় আনা বা এগুলো কমানোর ব্যবস্থা করা, এগুলো নিয়ে কথা বলা, যে জাতীয় কাজ, এই কাজগুলো করেনি। আর কিছু কিছু উপদেষ্টা আছে, এদেরকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, এদেরকে দেখলে মানুষ ঘৃণা করে। এরা জানে না যে এদেরকে মানুষ কীরকম ঘৃণা করা শুরু করেছে, কয়েকজনকে, এটা তো জানে না। এবং এই ঘৃণা যখন প্রকট হবে তখন এরা বুঝতে পারবে যে দৌড় কাকে বলে এবং দৌড় কেমন করে দেয়। আমি যেটা মনে করি, বৈঠকগুলো সম্পর্কে আমার ধারণা, বৈঠকগুলো এগুলো খুব কার্যকর বৈঠক না। এর চেয়ে বরং আগের যেগুলো গোল টেবিল, এটা সেটা যেগুলো দেখেছি, মানে এই পরিণত বয়সে এসে পুরনো স্মৃতিগুলো যে দেখছি, ভাসানীর যোগদান না করা, শেখ মুজিব গোল টেবিল বৈঠকে যোগদান করলেন, অ্যাড্রেস করলেন, এগুলো আমরা দেখেছি। ঢাকা বৈঠক, তারপরে কলকাতা বৈঠক, তারপরে সিমলা বৈঠক, এগুলো আমরা শুনেছি, দেখেছি। এর মধ্যে ব্যক্তিত্ব আছে, এর মধ্যে কূটনীতি আছে, রাজনীতি আছে, দেশপ্রেম আছে, নিজের জাতিকে উদ্ভাসিত করা, জাগানো, তাকে সামনে আনার আকাঙ্ক্ষা এই নেতৃত্বের ছিল, আছে। কিন্তু এখন এই যে বৈঠকগুলো হচ্ছে, এগুলো মনে হচ্ছে এই টোকাইরা কিছু বসে কথাবার্তা বলছে, টোকাই বৈঠক বলে মনে হচ্ছে। এর কোনো মানে ডেপনেস, ইন্টেলেকচুয়াল আমি পাই না। আমি এগুলো নিয়ে কথা বলতেও খুব একটা আগ্রহী না। হয়তো আপনি যা চাচ্ছেন আমি এটা আপনার পূরণ করে দিতে পারবো না, কারণ আমি একটু অন্য জগতের মানুষ, অন্য চিন্তা করি। তো এখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা দরকার, সরকারেরও করা দরকার, বিরোধী দলেরও করা দরকার। বিরোধী দলও যদি মনে করে যে এই আমরা ওই কৃষ্ণ একদিকে চলে গেছে, রাধার শাড়ির আঁচল ছিঁচড়ে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে, কিন্তু তো আমাদের কিছু লোকজন, বাংলাদেশে কিছু লোকজন, এই ভারত আমাদের কি করেছে কি করেনি আমরা তো জানি, কিন্তু ভারত প্রেমী আচ্ছন্ন হয়ে মনে হয় রাধার শাড়ির ছিঁচড়ে যাওয়ার চাইতেও আরও কিছু গভীর অনুরাগ বা প্রেম প্রদর্শন করছে। এটা আমরা চাই না। আমরা স্পষ্ট উচ্চারণ শুনতে চাই রাজনীতিকদের কাছে, আমরা স্পষ্ট উচ্চারণ শুনতে চাই এসব নেতা খেতাদের কাছে, যে নেতারা মহারথীরা বড় বড় কথা বলছেন, বৈঠক করছেন, কালাজাম সিঙ্গারা খাচ্ছেন, আবার দাঁত বের করে হাসছেন, এদের কাছে আমরা স্পষ্ট জাতি, আমার জাতিসত্তা সম্পর্কে, আমার জাতি সম্পর্কে, আমার দেশ সম্পর্কে স্পষ্ট উচ্চারণ শুনতে চাই। যেখানে যাব, যেখানে বসবো, সেখানে এই ফাইটটা হবে। এইরকম আকাঙ্ক্ষার যদি কোনো নেতা থাকে, সেই নেতাকে আমি সম্মান করব, শ্রদ্ধা করব, মর্যাদা দেব এবং তাকে মাথায় রাখবো। আমার আকাঙ্ক্ষা সুতীব্র এইসব প্রশ্নে। আজকে দেখেন ফারাক্কা প্রবলেমটা এখন বলে 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 এটার মূল্যই নেই। আবার তিস্তা প্রবলেম জেগে উঠতেছে, আবার ভিতরে ভিতরে অনেকগুলো জিনিসপত্র দিয়ে দেওয়া হচ্ছে বিদেশিদের, এগুলো নিয়ে কেউ কথা বলে, কেউ কথা বলে না। আবার এগুলো কেমন করে দিবে, কি দিবে, এখানে কি হবে। সোভিয়েত ভারত সামরিক চুক্তির মধ্য দিয়ে ভারত কিন্তু সোভিয়েতের সাথে একীভূত হয়ে গেছিল, সেখান থেকে কিন্তু বেরোতে পারেনি।
সোভিয়েত ভেঙে গেছে, রাশিয়া হয়েছে, সেই রাশিয়ার খপ্পর থেকেও কিন্তু ভারত এখনো বেরোতে পারছে না, পারা যায় না। বিদেশি শক্তির নিগড়ে যদি নিজেকে একবার বেঁধে ফেলা হয়, সেখান থেকে দেশ এবং জাতিকে বের করা কঠিন হয়। এখন সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলো কেমন দিন হবে, আমাদের জন্য কেমন দিন দেবে, এটা আমরা জানতে চাই। এটা জাতি জানুক, পার্লামেন্ট নাই, ওপেন করুক, সব ওপেন করে দিক। কেন এগুলো আমরা জানতে পারবো না? আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমি বারবার বলেছি, এই মিয়ানমার প্রশ্নে, তারপরে এই যে আমাদের পার্বত্য আঞ্চলিক পার্বত্য চট্টগ্রাম প্রশ্নে এখনও সমস্যাগুলোকে জিয়ে রাখা হয়েছে। সন্তু লারমা তার জাতির নেতা, তার অঞ্চলের নেতা এবং একটা কমিউনিটির নেতা। সন্তু লারমার দাবিগুলোকে উপেক্ষা করা, আমি তাকে চিনি, তার দাবিগুলোকে উপেক্ষা করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে রেখে দেওয়া, এটা হতে পারে না। এই যে এখন আবার পাহাড় অশান্ত হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে নানা গ্রুপ, অস্ত্রধারী গ্রুপ গড়ে উঠছে, সেখানে এমনি প্রচুর সেনাবাহিনী নিহত হয়েছে। আবার যদি আরেকটা সংঘাতের দিকে চলে যায়, এইসবকে অ্যাড্রেস করবে না, এইসব নিয়ে কথা বলবে না, এবং কথা বলতে অসুবিধা কী? একটা জাতিসত্তাকে স্বীকার করে নিয়ে, সেই জাতিসত্তাকে মেনে নিয়ে তার দাবি দেওয়াগুলো শোনা, জানা এবং সেটার সমাধান দেওয়া, এটা কি রাষ্ট্রীয় কর্তব্য নয়? আমি সামান্য পড়াশোনা করেছিলাম, তার মধ্যে দিয়ে আমি স্ট্যালিনকে আমি শ্রেষ্ঠ মনে করি। জাতির সমস্যা সমাধানের প্রশ্নে উনি যে বইটা লিখেছিলেন, সেই বইটাকে আমি শ্রেষ্ঠ বই মনে করি সারা পৃথিবীতে। যে জাতির সমস্যার সমাধান করতে হলে ওই জাতির সাথে মিশে করতে হবে, কারণ জর্জিয়া প্রবলেম সলভ হয়নি, সোভিয়েত রাশিয়া ওটা সলভ করতে পারেনি, কারণ মেরে পিটে একটা জাতিকে কিন্তু দাবায় রাখা যায় না, আমি এটা মনে করি না। সেই জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে আবার যেগুলো সংঘাত জেগে উঠতেছে, এটা নিয়ে বসা দরকার, এগুলোকে অ্যাড্রেস করা দরকার। এখন একটা টোকাই গভর্নমেন্ট যদি সারাক্ষণ বসে যদি হা 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 করে, হাসি তামাশা আর বড় বড় কথা মাইকে বলতেছে, কি একটা জায়গা পাইছে, ফরেন কি সার্ভিস, কি ওটা ফরেন সার্ভিস একাডেমি, হ্যাঁ, আমি এগুলোর নামও মনে রাখতে পারি না। এই যে ইয়েগুলো, এই যে এনসিপি নাকি একটা দল হয়েছে, কি দল এটা? ছাত্রদের ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এনসিপি মনে রাখতে পারি না, মুশকিল। মানে একটু গুরুত্বপূর্ণ হলে তো মনে রাখা যায়, গুরুত্বপূর্ণ নয় জন্য মনে রাখা যায় না। তো আমি মনে করি যে সব বিষয়গুলোকে সরকার অ্যাড্রেস করুক, সরকার ভাবুক। এটা শুধু একটা মানে মুদি দোকান খুলে বেচা কেনার সরকার হলে হবে না, একটা দোকান খোলা সরকার, একটা দোকান মনে হচ্ছে। ওই যে মজা মারের এই কফিজান বানিয়ার দোকান, মানে কফিজান মজা মারতেছে বানিয়ার দোকানের নিচে নিচে সদা করতেছে। তো এরকম একটা গভর্নমেন্ট তো চলতে পারে না। গভর্নমেন্ট আপনারা থাকতে চাচ্ছেন, ভালো, আপনারা থাকেন, নির্বাচন দিবেন না, নির্বাচন না দিয়ে থাকেন। নির্বাচন না দিয়ে আইয়ুব খানও পারেনি, ইয়াহিয়া খাঁ শেষ হয়ে গেছে, তারপরে মুজিব খাঁকে আমরা দেখেছি, তার অবস্থা দেখছি। বঙ্গবন্ধু যিনি ছিলেন বঙ্গবন্ধু, তিনি হলেন শেষে ফ্যাসিস্ট, স্বৈরাচারী। এটা কেমন করে হলেন, কিভাবে হলেন, এটা ভাবতে হবে। এটা নির্বাচন প্রশ্নই, কিন্তু মুজিব যে আঘাতপ্রাপ্ত হলেন, মুজিব যে বিচ্ছিন্ন হলেন, জনগণ থেকে সরে দাঁড়ালেন, জনগণ থেকে দূরে চলে গেলেন, সেটা একটিমাত্র প্রশ্ন, ইলেকশন প্রশ্ন। কারণ উনি ইলেকশনটা করেননি, ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করতে দেননি। উনি হেলিকপ্টারে করে বাক্স নিয়ে আসছেন, উনি জোর করে জিতাইছেন, 6টা-7টা মানুষকে উনি পার্লামেন্টে আসতে দেননি, তার জন্য ওনাকে ধ্বংস হতে হয়েছে। তো এর থেকে শিক্ষা নেবে না, এই সরকার শিক্ষা নেবে না। শিক্ষা নিতে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা ছেড়ে দেওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে ভিতরে, যে আমি যত দ্রুত পারি পাওয়ার ট্রান্সফার করব। পাওয়ার ট্রান্সফার খুব ইম্পর্টেন্ট। খালেদা জিয়া শ্রেষ্ঠ কেন? খালেদা জিয়া এই জাতির ইতিহাসে শ্রেষ্ঠ একটা পয়েন্টে। মুসলিম লীগ পারেনি, আইয়ুব খান পারেনি, ইয়াহিয়া খান পারেনি, শেখ মুজিব পারেনি, এমনকি জিয়াও পারেনি।
শান্তিপূর্ণ পথে পাওয়ার ট্রান্সফার করতে, নিয়মতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ পথে পাওয়ার ট্রান্সফার। এটা মুজিব পারেনি, এটা এরশাদ পারেনি, কেউ পারেনি। কেবলমাত্র খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচনের মাধ্যমে এসে, যে নির্বাচনকে তুচ্ছ করা হয়, কিন্তু ওই নির্বাচনের মাধ্যমে উনি কেয়ারটেকার গভর্নমেন্ট বাস্তবায়ন করেছেন এবং শান্তিপূর্ণ পথে নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করেছেন। তো শান্তিপূর্ণ পথে নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর, এটি গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যে আমি শান্তিপূর্ণ পথে যাব না ঘাড় পেকে খেয়ে যাব, আমার ঘাড় ধরে বের করে দিবে না কীভাবে বের করে দিবে, এটা হতে পারে না। এবং খালেদা জিয়া শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পথেই পাওয়ার ট্রান্সফার করেছেন। তিনি নির্বাচনে 111 আসছে, 111-এর পরে আবার নির্বাচনে গেছেন, তারপরে নির্বাচনে থেকে উনি সরে দাঁড়িয়েছেন। উনি কিন্তু জোর করে ক্ষমতায় থাকেননি বেগম খালেদা জিয়া। এটা তার রাজনীতির সবচেয়ে বড় গৌরবোজ্জ্বল দিক, যেটা আমরা খেয়াল করি না বা আমরা লক্ষ্য করি না। আজকে এরা কি করবে? এরা কি পাওয়ার ট্রান্সফারটা কি ঘাড় পেকে খেয়ে করবে, না এরা নিয়মতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর করবে গণতন্ত্রের মাধ্যমে? আমি এখনো আশা করব যে তারা যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করে এবং যতটা সম্ভব রাজনৈতিক দুর্বৃত্তায়ন ধ্বংস করে দিয়ে তারা পাওয়ার ট্রান্সফার করবে। মিস্টার শেষের লাইনটা বললেন না, এবং আমি ওইটার উপর এবং একটা বিষয়, অনেকেই এই গোটা যা কিছু ঘটছে তার পেছনে পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখতে পাচ্ছেন। না, সেটা তো অবশ্যই। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দিল্লিতে বসে সে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে সেখানে ষড়যন্ত্র করছে। একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তার যথেষ্ট নির্দেশনা সে দিয়ে যাচ্ছে। আবার এখানে যারা আছে ফ্যাসিস্ট সরকারের দোসররা, তারাও কিন্তু চুপচাপ বসে নাই, নানানভাবে বিভিন্ন জায়গায় তারা সম্পৃক্ত হচ্ছে। প্রশাসনে আছে, আইনশৃঙ্খলা বাহিনীতে আছে, এমনকি জুডিশিয়ারিতেও আছে। তো সব জায়গায় দোসররা যদি বসে থাকে, তারা তো একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে যে কোনো ইস্যুতে। যে ঘটনাটা ঘটছে এখানে তো বলা হচ্ছে যে নিষিদ্ধ যে ছাত্রলীগ, তার নেতাকর্মীরা নাকি এটার সাথে সম্পৃক্ত হয়েছে। এর আগে আনসারের আন্দোলনের সময় আমরা দেখেছি। তারপরে আপনার গোপালগঞ্জ যে ঘটনাটা ঘটছে, সেখানেও তাদের একটা ব্যাপক প্রস্তুতি ছিল এবং সেটা সরকার কিন্তু সেটা তার ডিজিএফআই বা তার যে এসবি, অন্যান্য যে এজেন্সিগুলো আছে, তারা জানে ঘটনাগুলো ঘটবে, তারপরেও তারা ঘটতে দিল। সুতরাং সরকারের বিভিন্ন মহলে স্তরে স্তরে ফ্যাসিস্টের দোসররা বসে আছে। তারা নানানভাবে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবে এবং সরকার যাতে শান্তিপূর্ণ পরিবেশে একটা নির্বাচন করে, আপনি যেটা বললেন ক্ষমতা হস্তান্তর, সেটাকে বাধাগ্রস্ত করবে। সেই কারণেই আমরা বলি বর্তমান সরকারকে, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, যেটাকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হয়ে তারা কেন দীর্ঘ সময় ক্ষমতা থাকার পরিকল্পনা করছে? কেউ কেউ সেই পথেই এগুচ্ছে এবং এটা যে কত ভয়াবহ হবে তাদের জন্য হবে, আমাদের বাংলাদেশের জন্য হবে। আমরা আরেকটা মহা দুর্যোগ ডেকে আনতে চাই না। আপনাদের ভুল ভ্রান্তির কারণে এত রক্ত দেওয়ার পরও বাংলাদেশটাকে যদি আমরা একটা সঠিক জায়গায় নিয়ে যেতে না পারি, এবং যেটা আমরা সবাই স্বীকার করেছি যে আমরা 53-54 বছরে পারি নাই, আমাদের অনেক সফলতার মধ্যেও আমরা বলছি যে আমাদের ব্যর্থতা আছে। সেই ব্যর্থতাকে কাটানোর যে একটা মহা সুযোগ আমাদের সামনে আসলো, এইটা কেন আমরা সবাই মিলে সেই পথে দেশটাকে অগ্রসর করে নিয়ে যাচ্ছি না?
সেখানে আমি বলবো এখানে বর্তমান সরকার যারা দায়িত্ব নিয়েছেন, বিশেষত প্রফেসর ইউনূস, আপনি ভাই নোবেল মানুষ, নোবেল কাজগুলো করেন, এবং নির্বাচন দেওয়াটাও একটা নোবেল কাজ, মহানোবেল এটা, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। সেই কাজটা দ্রুততম সময়ে করেন, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, যেটা আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি লন্ডন বৈঠকের পরে। সেই আশাটাকে আপনি নষ্ট করবেন না। জাতি যে আশা করেছে এবং যে আশা আপনি সৃষ্টি করেছেন তারেক রহমানের সাথে বৈঠকের মধ্য দিয়ে, সেই জাতিকে আপনি আশাহত করবেন না, তাইলে আপনিও মহা বিপদে পড়বেন। এবং আমি বলি যে আজকে আপনার উপদেষ্টারা অনেকে কিন্তু সফল না, নানানভাবে তারা বিতর্কিত হয়ে যাচ্ছে, এবং তাদেরকে নিয়ে নানা রকমের বক্তব্য কিন্তু চলে আসতেছে, পত্রপত্রিকায়ও আসতেছে, সোশ্যাল মিডিয়াতেও আসছে। এবং আপনার ক্ষমতার আশেপাশে যারা ঘুরতেছে তার মধ্যে তো আমি দেখি এনসিপি এবং আরও একটি দল যারা মাঠে ময়দানে বক্তৃতা করে বেড়াচ্ছে, তারাও কিন্তু ক্ষমতার অংশীদারিত্ব পেয়ে গেছে নানান জায়গায়। ডিসি অফিস তারা কন্ট্রোল করে, এসপি অফিস কন্ট্রোল করে, বিভিন্ন জায়গায় টেন্ডারগুলো তারা কন্ট্রোল করতেছে, ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করতেছে। তো ক্ষমতায় না গিয়ে আপনার ঘাড়ে চেপে যদি তারা ক্ষমতার অংশীদারিত্ব পায়, ভাগ বাটোয়ারার অংশীদারিত্ব পায়, তাহলে তারা তো নির্বাচন হোক এটা তো চাইবে না। কারণ নির্বাচন হইলে পরে সেখানে জনগণের ম্যান্ডেট পাওয়ার মতো অবস্থা তাদের নাই। অথচ আপনি তাদেরকে এত বেশি মূল্যায়ন করছেন, হ্যাঁ, তারা তো আপনার ঘাড়ে চেপে বসছে। সুতরাং তাদেরকে দ্রুততম সময়ে ঘাট থেকে নামাতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। এবং জাতির আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ আপনার পদক্ষেপের উপর নির্ভর করছে। আপনি যত দেরি করবেন এবং যত নির্বাচনটাকে নিয়ে আপনি ধোঁয়াশা সৃষ্টি করবেন, ততই আপনার ঘাড়ে বিপদ বাড়বে। আমরা চাইব আপনি সসম্মানে বাংলাদেশে, যেটা বলেছেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন আপনি দেবেন। আপনি যে কথা বলেন সেই কথা রাখার জন্য আপনাকে এখনই নির্বাচনের পথরেখা দিয়ে দিতে হবে, শেষ করতে হবে আমাকে। আমরা আশা করব আজকের আলোচনার মধ্য দিয়ে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, ধন্যবাদ। জাতিকে আলোর পথে নিয়ে যান। জাস্ট 30 সেকেন্ডস, আপনি কিছু যোগ করতে চান? আমার হাতে সময় নেই। না, অতি দ্রুত দেশে নির্বাচিত সরকার আসা দরকার। আর প্রশাসনিক ক্রিমিনালাইজেশন যেটা হয়েছে বাংলাদেশে, এটা একটা ভয়ানক, এটা দানব শক্তি। কিন্তু এটাকে কিভাবে ভাঙা যাবে? যে আমলা সরকার ছিল অতীতের সরকার, আমলা পরিচালিত সরকার, সেখান থেকে বেরোতে পারেনি শেখ হাসিনা। এবং শেখ হাসিনা যে প্রশাসনিক ক্রিমিনালাইজেশন প্রতিষ্ঠিত করে বিদায় হয়ে গেছেন, এই প্রশাসন যন্ত্র দিয়ে দেশ চালানো যাবে না। আমরা যা কিছুই করি শেষ করতে হবে। এটাকে মেরামত করতে হবে। আর শান্তিপূর্ণ পথে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ করে দিতে হবে। বিরোধী দলকেও করে দিতে হবে, সরকারকেও করে দিতে হবে, এবং যারা যারা এর সাথে সংশ্লিষ্ট, ইলেকশন কমিশন থেকে শুরু করে যারা, তাদের করে দিতে হবে। কিন্তু তারা এটা করে দেওয়ার জন্য প্রস্তুত না, তারা ষড়যন্ত্র চক্রান্তের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, এটাও ভাবা দরকার। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং মিস্টার আলমগীর কবির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার দুই অতিথি শেষ পর্যন্ত এই জায়গায় এসে দাঁড়িয়েছেন যে দেশের যে অবস্থা, তাতে করে যত দ্রুত একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করা যায় ততই সবার জন্য মঙ্গল, সকল পক্ষের জন্য, দেশের জন্য, জনগণের জন্য কল্যাণকর। তবে অবশ্যই
ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলোকে অ্যাড্রেস করা দরকার এবং এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোরও বেশ খানিকটা দায় আছে, সেটা তাদের দেখা উচিত। রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চাও একটা সংকটের মূল কারণ, সেটার দিকেও নজর দেওয়ার জন্য ওনারা বলেছেন। এবং সব মিলিয়ে এই সরকার যে পারফর্ম করতে পারছে না বা সরকারের উদ্দেশ্যের যে সততার ঘাটতি, সেই সব প্রশ্ন এখানে তুলেছেন। কাজে এই সরকার কতটা নিরপেক্ষ, একটা ভালো নির্বাচন করবার জন্য সক্ষম, সেই বিষয়টি এখন আসলে ভীষণভাবে বিবেচনার দাবি রাখে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।